সাংবাদিক সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি, তার মূল বিষয় হচ্ছে, আপনারা জানেন যে গত 22 তারিখে পেহেলগাঁওয়ে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে এবং যেখানে হিন্দু বেছে বেছে তাদেরকে মারা হয়েছে, তার প্রতিবাদে ভারত সরকারের হোম মিনিস্ট্রি 25শে এপ্রিল একটি নোটিফিকেশন বের করে। এই নোটিফিকেশন সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয়। এই নোটিফিকেশনের মূল বক্তব্য ছিল যে এই 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে, বর্বরোচিত আক্রমণ ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয়। ভারত সরকার 22 তারিখে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সেই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বা তার উপযুক্ত ন্যায়ের ব্যবস্থা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল করা, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময় স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তানি যারা এসেছে সার্ক ভিসার মাধ্যমে তাদের ভিসা বাতিল করা, এবং আমরা তারপরে জানতে পারলাম যে গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসেবে। ভাবুন ভারতবর্ষের অবস্থা। 30 বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে, তার আশেপাশের লোকজন সরকার কেউ জানেই না যে সে পাকিস্তান নাগরিক। এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য, ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো, এতদিনে একজন, আমরা জানি না কত পাকিস্তানি আছে, যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিতকরণ এবং তাদেরকে ফেরত পাঠানো। আপনারা দেখেছেন বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে এসেছে। পাকিস্তানি নাগরিক, তার বিয়ে হয়েছে পাকিস্তানে, সে মহিলা জম্মু কাশ্মীরের মহিলা, সে তার ছেলে মেয়ে 5 ছেলে মেয়ে নিয়ে ভারতবর্ষেই থেকে গেছে, অথচ তার স্বামী পাকিস্তানি। হিসেব মতো তার নাগরিকত্ব চেঞ্জ হয়ে পাকিস্তানি নাগরিকত্ব হয়েছে নিয়ম অনুসারে, এবং তার পাকিস্তানে যাওয়ার কথা, কিন্তু সে এত বছর ধরে চুপচাপ জম্মু কাশ্মীরে বসে জনসংখ্যা যে হাত চালিয়ে যাচ্ছে, জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে, 5টা 6টা করে ছেলে মেয়ে নিয়েছে, তারা আবার বিয়ে থা করেছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, এবং তারা ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধে, ভোটার কার্ড, আধার কার্ড, বিনা পয়সায় চাল, সমস্ত সুযোগ সুবিধে ভারত সরকারের আমার ট্যাক্সের টাকা, তাদের টাকা এই পাকিস্তানিরা বছরের পর বছর প্রতিপালিত হচ্ছে। আমরা এই প্রতিবাদে, অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও, এই 3টে আমাদের দাবি। অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে, পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক। এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্না হবে, আগামীকাল একদিনের জন্য, এবং সেই ধর্নার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব এবং ডিএমকে অনুরোধ করব যে তারা যেন রাষ্ট্রপতির কাছে সেই ডেপুটেশন পাঠায়, মুখ্যমন্ত্রীর কাছে সেই ডেপুটেশন পাঠান, যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী এইভাবে লুকিয়ে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে, সেই সমস্ত পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তারপরে তাদেরকে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে পাঠানোর জন্য ব্যবস্থা হয়। সেই জন্য আমার সাংবাদিক বন্ধুদের কাছে আজকে আপনাদের কাছে এই বিষয়ে এই প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের সামনে আসা। এবার এর উপরে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি পরিসংখ্যান রয়েছে, এ রাজ্যে বা ভারতবর্ষে কত পাকিস্তানি এরকম মারতে থাকে? দেখুন, রাজ্য সরকার এখনো পর্যন্ত খোলাসা করে কিচ্ছু বলেন, কারণ সব ভিসার ডকুমেন্টেশন কেন্দ্র সরকারের কাছে থাকে না, কিছু রাজ্যের কাছেও থাকে। কারণ রাজ্য সরকার এখনো পর্যন্ত কতজন পাকিস্তানি আছে, কতজনকে ডিপোর্ট করা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিচ্ছু কোনো প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি গতকাল ব্যারাকপুর অঞ্চল থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি পাকিস্তানি নাগরিক, চন্দননগর থেকে গ্রেপ্তার করেছে।
আমি ব্যারাকপুর করছিলাম, ওর কমিশনারের অম্বুলি কমিশনারের আন্দারে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামী দিনে হয়তো ফেরত পাঠানো। কিন্তু সংস্থাগুলির সঙ্গে কি তাহলে রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে তার কি কোনো কোঅর্ডিনেশন নেই মনে দেখুন, এই রাজ্য সরকার তো নিজেকে আলাদা রাষ্ট্র মনে করার চেষ্টা করে মাঝে মাঝে। তো মাঝে মাঝে তাদেরকে মনে করাতে হয় যে এটা আলাদা রাষ্ট্র নয়, এটা ভারতবর্ষেরই অংশ। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা মনে করাতে হয় মাঝে মাঝে, প্রয়োজনে মনে করাতে হবে আরও একবার। রাজ্যতে এরকম তো আছে যারা পাসপোর্ট ছাড়া, যেমন ধরুন নেপাল দিয়ে বা বাংলাদেশ বর্ডার দিয়ে অনেক অনুপ্রবেশকারী ঢুকে, সেক্ষেত্রেও কি কোনো ডিমান্ড করবেন যে যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছে তাদেরকে? একদম, এর মধ্যে সবাই আছে। যারা পেপার ছাড়া ঢুকেছে তাদেরকে তো সবাই আগে, পেপার নিয়ে যারা ঢুকেছে অর্থাৎ ভিসা নিয়ে যারা ঢুকেছে তাদের তো কমসে কম আপনার কাছে ডকুমেন্টেশন আছে। আর যারা বিনা পাসপোর্ট বিনা ভিসায় নেপাল হয়ে, যেহেতু পোরাস বর্ডার আমাদের, সেখানে কড়াকড়ি কম না, তারা কেন্দ্র সরকারের গোয়েন্দা বিভাগের সাথে খবর আছে মিশন তৈরি হয়েছে। তো এই স্লিপার সেলের মাধ্যমে অনেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়েও ঢুকতে পারে বাঙালি সিটে, রাজস্থান থেকে পা করছে। আমি মাননীয় গৃহমন্ত্রীর জির যে মন্ত্রণালয় সেই অফিসের সাথে সোনাগত যোগাযোগ রাখছি এবং যোগাযোগ রেখে আমরা চেষ্টা করছি কুনাল সাহসে ফেরত আনার জন্য। পাকিস্তানি রেঞ্জার কী হয়েছে আমার জানা নেই, কিন্তু অফিসিয়ালি হোম মিনিস্ট্রি বলবে, দেখা যাক কী হয়। আরেকটা কি ক্লিক ফর ট্যাপের মতো হচ্ছে, মানে এবার ছাপতে বাধ্য হবে? দেখুন, মিডিয়ার সামনে দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কিছু বলতে হয় না। আমি যেহেতু ভারপ্রাপ্ত মন্ত্রী, একজন MOS, তো স্বাভাবিকভাবে আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। আমি শুধু এটুকুই বলবো, হিন্দিতে একটি কথা আছে, সমঝদারোকে লিয়ে ইশারা হি কামি হ্যায়। ওই এর পরে বারে বারে আমরা যেটা দেখি যে সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য এটা মানে মতানৈক্য থাকেই, এবারও কি সেটাই থাকবে নাকি যদি? দেখুন, প্রশ্নটা আপনি ভুল জায়গায় করছে। প্রশ্নটা একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ, ন্যাশনাল সিকিউরিটির জন্য 100% এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা আপনাকে তৃণমূল নেতাদেরকে করা উচিত। রাজনীতি তো রাজনীতি থাকবে, তো দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে, না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে? কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে? তো সেই জন্য সীমান্ত নিয়ে মাননীয় গৃহমন্ত্রী হাউসে দাঁড়িয়ে বলেছেন, হাউসে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয়, তাহলে নিয়ম আছে বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যেই বলুক না কেন সেই তথ্য দেয় যে এটাকে অথেন্টিকেট করুন, অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন। বিরোধী পক্ষ কেউ করেনি, অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন। 400 কিলোমিটারের বেশি, গোটা পূর্ব ভারতে 600 কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে, 450 কিলোমিটার এই বাংলাতে, বাকি যেটা আছে সেটা পাহাড় আছে, নদী আছে, দেওয়া সম্ভব। বাদবাকি সব জায়গায় হয়ে গেছে, সব রাজ্যে হয়ে গেছে, কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই সীমান্তে জমি দিচ্ছেন না। ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক, ওনার ভোট ব্যাংক বাড়াক, ওনার শেখ শাহজাহান, ওনার শেখ সুফিয়ান, ওনার আরও জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে, পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক, দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প, দুয়ারে শেখ শাহজাহান প্রকল্প উনি সফল করতে চাইছে। মাটিগাড়াতে আজকে সেনাবাহিনী একাডেমি ঢোকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আসিয়া খান। এবার উত্তরবঙ্গের মাটিগাড়া কি বলবে? না দেখুন, উত্তরবঙ্গের মাটিগাড়া এবং শিলিগুড়ি করিডর, মাটিগাড়াটা শিলিগুড়ি করিডরের মধ্যে একটা পা, তো স্বাভাবিকভাবে এই এলাকা অত্যন্ত সেন্সিটিভ, দেশের স্বার্থের সাথে জড়িত। BSF ক্যাম্পে কেন বা সেনা ছাউনিতে কেন ঢুকতে গেছিল, তার গ্রেপ্তার হয়েছে, তার তদন্ত হবে আগামী দিনে, সেটা বেরোবে, সকলের সামনে আসবে। কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে এ বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে হলো না। রুটটক আর রেস্তোরাঁ রাস কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারির পরে অ্যাকশন, সারদান অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পুরসভা কর্মীদের, কি বলবে জানি? দেখুন, পুরসভা কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে তার কারণ হচ্ছে এই রুপটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল, আমি হলপ করে বলছি, তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছে। প্রত্যেকটা এই ধরনের অবৈধ কাজ করতে এরা পয়সা নেয়। এমনকি ছোটো ছোটো যারা ডালা নিয়ে বসে রাস্তার পাশে, ডালা নিয়ে বসাটাও অবৈধ, কিন্তু গরিব মানুষ কোথায় যাবে, তারা পর্যন্ত কাউন্সিলর প্রত্যেক ডালা থেকে টাকা তোলে। ভিকারিরও অদম হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। ভিকারি মানে গরিব মানুষের কাছ থেকেও ভিক্ষা করে এরা লুট করে খায়। এবং আমি আপনাকে বলছি 3 মাস অপেক্ষা করুন, এই যত এখন অভিযান দেখছেন না, 3 মাস পর সব ঘুরে যাবেন, আবার ওই জায়গায় দেখবেন গিয়ে দেখবেন ন্যাশনাল তৈরি হয়েছে। রুপটপ নিয়ে আজকে আছে, শহরে থাকবে না কোনো রুপটপ রেস্তোরাঁ। কলকাতার 82টি রুপটপ রেস্তোরাঁ চিহ্নিত, পুরসভা তরফ থেকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু। যৌথভাবে রুপটপ রেস্তোরাঁ পরিদর্শন পুরসভা দাম করে। নতুন কোনো রুপটপ রেস্তোরাঁর অনুমতি নয়, রুপটপ রেস্তোরাঁ মিউটেশনও করা যাবে। দেখুন, এটি নিয়ম কতদিন চলে সেটা দেখুন।
এরপর হয়তো দেখবেন যে মিউটেশন ছাড়া বা পারমিশন ছাড়া লোকাল কাউন্সিলরকে একটু পয়সা দিতে হবে, রেটটা বেড়ে যাবে, দিয়ে আপনি রেস্টুরেন্ট চালাবেন, কোনো অসুবিধা নেই। ফেলেও করি মাকোতে দারুণ ফর্মুলা থেকে মধ্যে না। জাল নোট পাচারকারী গ্রেপ্তার হয়েছে, প্রায় 34 লক্ষ টাকা ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। বাংলাদেশি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে এখন করতে। দেখুন এই ধরনের ঘটনা এখন যদিও অনেকটা কমে গেছে। আগে যেমন আমরা প্রতি মাসে 2-3 বার করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো। এখন যেহেতু নোটবন্দি হওয়ার পর অনেকটা কোমর এদের ভেঙে গেছে, তবুও কিছু মানুষ চেষ্টা করছে। স্বাভাবিক কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাতে সতর্ক আছে এবং ধরাও পড়ছে তারা খুব তাড়াতাড়ি। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের কাজ করছে। সানামের তেহে পররাষ্ট্র মন্ত্রক এবং স্নেহা তো যা করার করছে, কিন্তু এই ঘটনার পরে বিরোধী দলগুলি বারবার টুসকি তুলেছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এটা একটা প্রিয়। আপনি সেটা মানে দেখুন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ফেলিওর কিনা সেটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলবে। তো সেখানে তো রাজ্য সরকারও ছিল। রাজ্য সরকার তো এত তাড়াতাড়ি ভোট করে রাজ্য সরকার করার কথা তো আমরা বলিনি, বলেছে তো সুপ্রিম কোর্ট। আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেছি শুধুমাত্র। সব জায়গায় বুঝতে হয়, সব জায়গায় নাক বলাতে হয় না। সুপ্রিম কোর্ট বলেছে, সেটা করেছে, আমাদের সরকার করতে বাধ্য হয়েছে, সেখানে সরকার স্থাপন। কিন্তু 370-এর পর একটা কুলিং পিরিয়ড দরকার ছিল, যেখানে সেনাবাহিনী সমস্ত ব্যবস্থা দেখছিল। সেনাবাহিনীর হাতে যতদিন ছিল ততদিন কিচ্ছু হয়নি, অর্থাৎ রাষ্ট্রপতি শাসনে যতদিন ছিল ততদিন কেন এই ধরনের ঘটনা ঘটেনি, এই বিষয়টাও আমাদের একটু মনে হয় গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই 140 কোটি মানুষের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিয়েছে। 140 কোটি মানুষের বিক্ষোভ এবং আক্রোশ, তার পরিপ্রেক্ষিতে কী করতে হবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তারা এক্সপার্ট। আপনার গল ব্লাডারে স্টোন হলে কখন অপারেশন করতে হবে সেটা যেমন আমি বলতে পারবো না, ডাক্তারবাবু ভালো বলতে পারবে, তিনি জানেন ভালো, কারণ তিনি এক্সপার্ট। সেটা কখন কী করতে হবে সেটা সেনাবাহিনীকে ঠিক করতে দিন, কারণ তারা এটার এক্সপার্ট। তো স্বাভাবিকভাবে কী করতে হবে এটা পলিটিক্যাল ডিসিশন, সেটা সরকার জানিয়ে দিয়েছে সেনাবাহিনীকে। টেকনিক্যাল ডিসিশন সেনাবাহিনী। জাল নোট পাচারকারী গ্রেপ্তার, প্রায় 34 লক্ষ টাকা হয়ে গেল। হয়ে গেছে। রিজেন্ট পার্কে 3 শিশুকে মারধরের অভিযোগে প্রমোটারের বিরুদ্ধে গ্রেপ্তার প্রমোটার প্রণত সাহা। রিজেন্ট পার্কের ঘটনা। তো প্রমোটারের রাজি চলছে এখন, তারা ভাবছে তো যা ইচ্ছে তাই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রমোটারের সরকারটা তো প্রমোটারদের সরকার, ভেবেছে বাচ্চাকে মারবো, এবার পাবলিক খেপে গেছে তাই অ্যারেস্ট হয়েছে, আবার 2 দিন পর বেরিয়েছে আবার মারবে দেখুন বাচ্চাগুলো। জীবিতকে মৃতদেহের বিভাগে পরিচারিকা লক্ষ্মীর ভাণ্ডারে 2 টাকা অ্যামাউন্টের অভিযোগ কাঠি রীতা রানী দেয়া। এটা লোকাল লেগে গেল। শামশেরগঞ্জে অশান্তির জন্য সাসপেন্ড তৎকালীন ওসি, শামশেরগঞ্জের তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ। মুখ্যমন্ত্রী সফরের আগে আবার শাসন হলো, পুলিশ আধিকারিক জালাউদ্দিন আহমদকে শাসন করা হয়েছে কর্তব্য অ্যাপ্লিকেশন অফিসার সার্চ করে। তাহলে কেন এরা সাসপেন্ড হয়েছে কিছুই তো আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী এখানকার যে প্রোটোকল, পুলিশের যে প্রোটোকল, যে 4 ঘন্টা বডি পড়ে থাকলো, বাড়ি ভাঙচুর হলো, পুলিশের সামনে মন্দির ভাঙচুর হলো, পুলিশ কিছু করেনি, এটা তো নতুন কোনো প্রোটোকল নয়। অঙ্কুরহাটিতেও তো তাই হয়েছিল, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিল পুলিশের সামনে। এর আগে 2017 সালে সম্ভবত, বা তারও আগে হবে হয়তো, ধনেখালিতে দাঙ্গা হয়েছিল, তখনও তাই হয়েছিল, পুলিশের সামনে বাড়িঘর ভাঙা হয়েছিল আদিবাসীদের, সাধারণ মানুষের, হিন্দুদের। 6 মায়ানমার নাগরিক গ্রেপ্তার, জাল আধার কার্ড বানিয়ে ভারতে নেপাল হয়ে যাওয়ার চেষ্টা। নেপালে প্রবেশের আগে গ্রেপ্তার প্যানিলাঙ্কি সীমান্তে এসএসবির হাতে আটক। পরে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেওয়া হয়। দিল্লিতে এসে আধার কার্ড তৈরি করেছিল শিকারজিত 6 মায়ানমার নাগরিকের। দেখুন ভারতবর্ষে এই যে দেখতে পাচ্ছে যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে সিটিজেন রেজিস্টার আছে, অর্থাৎ সেই দেশের নাগরিক কারা বাংলাদেশ জানে। আমেরিকার মতো বড় দেশ, উন্নত দেশ, তারাও জানে তাদের নাগরিক কারা, তাদের সিটিজেন রেজিস্টার আছে। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেটা প্রথম প্রধানমন্ত্রীর কাজ ছিল যে ভারতবর্ষে কারা নাগরিক তার একটা খাতা তৈরি করা, যেটাকে পোশাকি ভাষায় সিটিজেন রেজিস্টার বলা হয়। সেটা 75 বছরেও হয়। তার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং যতদিন না হবে আরও হবে। সুন্দর পেসিটা কি হিন্দিতে হয়ে হলো, তখন নাগরিক পঞ্জিটাও তো কেন্দ্রীয় আইনে এই রাজ্যে হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটা কোথায় আছে? না, নাগরিক পঞ্জির ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, যেটা ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে যখন সেন্সাস হয় আপনার বা নাগরিক খোঁজা মানে করা হয়, তখন তো সেটা করতে হয় কারা করে? রাজ্য সরকারি কর্মচারীরা করে। তো রাজ্য সরকারের মেশিনারির উপর কেন্দ্রকে ভর করতে হয়। আমাদের রাজ্য সরকারে যারা বসে আছে, যারা বিরোধী দল, তারা যদি রাষ্ট্রের কথা না ভাবে, দেশের কথা না ভাবে, একা মোদি বসে সব ওখানে কী করবে? এটা তো টিম গেম, এটা টিম ভারত, যার কোনো ভোটের পর রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা, এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই নিয়মকানুন মানা হয়। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে
প্রধানমন্ত্রী কেরলে ভাষণ দিচ্ছেন একটি জায়গায়, মঞ্চে কেরলের মুখ্যমন্ত্রী বসে আছে পিনারাই বিজয়ন, হার্ডকোর কমিউনিস্ট, আমাদের 180 ডিগ্রি জুড়ে অবস্থান করেন, কিন্তু ফেডারেল স্ট্রাকচারের জন্য সেখানে তিনি আছেন। শশী থারুর কংগ্রেসের নেতা, কংগ্রেস সিপিএম বিরোধিতা করে কেরলে, আবার ন্যাশনাল লেভেলে ইন্ডি জোটে তারা একসাথে আছে এক মঞ্চে। ওখানে উপস্থিত ছিল আমার বন্ধু জন ব্রিটাস, সিপিএম এর রাজ্যসভার সাংসদ, খুব পরিচিত মুখ কেরলে, আমরা একসাথে এক কমিটিতে ছিলাম, আমার খুব পরিচিত বন্ধু সিপিএম এর রাজ্যসভার সাংসদ, তিনি ওই মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে। এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে হয় না, তার ফলে পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। হয়ে গেছে হিন্দিতে তুলনা, হ্যাঁ বুনতে হবে, বুনতে হবে প্রেস মিট হিন্দিতে, হ্যাঁ হ্যাঁ প্রেস মিটে একটু হিন্দি হেজে বুনতে একটু ঠিক করে ना। आज इस प्रेस कॉन्फ्रेंस में मेरे साथ उपस्थित है मेरे जिले के प्रेसिडेंट, भारतीय जनता पार्टी के दक्षिण दिनाजपुर जिले ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट के प्रेसिडेंट शरीफ चौधरी जी। आप सबको पहले मैं स्वागत करता हूँ इस प्रेस कॉन्फ्रेंस में। आप जानते हैं कि 22 तारीख को पुलवामा पहलगांव में भारत के ऊपर एक बहुत बड़ा हमला हुआ, जहाँ पे कौन कौन हिंदू है ये चुनकर हिंदुओं को गोली मारी गई। उसके बाद हमारी केंद्रीय सरकार ने एक नोटिफिकेशन निकाला कि भारत में रह रहे पाकिस्तानी नागरिक, ये होम मिनिस्ट्री के द्वारा दिया गया नोटिफिकेशन है। इसमें बोला गया कि भारत में रह रहे पाकिस्तान के लोगों को पाकिस्तान भेजने की व्यवस्था की जाए। लेकिन अभी तक पश्चिम बंगाल सरकार इस विषय पे चुप्पी साधे हुए है। पश्चिम बंगाल में कितने पाकिस्तानी नागरिक है, कितने को भेजा गया है या अरेस्ट किया गया है, किसी के पास कोई जानकारी नहीं है। कल हमें पता चला थ्रू मीडिया कि चंदन नगर में एक महिला को गिरफ्तार किया गया जो 30 साल से शायद उससे भी लंबा शादी के बाद वहाँ पे रह रहे हैं। आजू बाजू के लोगों को भी पता नहीं था कि ये पाकिस्तान के नागरिक हैं। ऐसे कितने सारे नागरिक पासपोर्ट से, वीसा से या विदाउट एनी डॉक्यूमेंट्स एज ए इन्फिल्ट्रेटेड है भारत में रह रहे हैं, इसकी जानकारी किसी को नहीं है। इसलिए भारतीय जनता पार्टी आज हर जिले में प्रेस कॉन्फ्रेंस कर रही है, राज्य में भी कर रही है, और कल पूरे देश में हम हर एडमिनिस्ट्रेटिव डिस्ट्रिक्ट में डीएम के पास जाएंगे और डिस्ट्रिक्ट कलेक्टर को हम अपना मेमोरेंडम देंगे, हम अपनी याचिका देंगे कि आप भारत के राष्ट्रपति जी को और जिस स्टेट में हो रहा है उस स्टेट के मुख्यमंत्री जी को ये याचिका यानी मेमोरेंडम आप दीजिए। और हमारी मांग है कि पश्चिम बंगाल में रह रहे कागज़ के सहित या बिना कागज़ के जितने भी पाकिस्तानी नागरिक हैं उनकी शनाख्त हो, उन्हें ढूंढा जाए और उन्हें डिपोर्ट किया जाए पाकिस्तान में। आप जानते हैं कि 22 तारीख को पहलगांव में जिस तरीके की हमला हुई है, उस हमले ने पूरे मानवता को झंझोर के रख दिया। पूरे बंगाल के लोग और पूरे देश के लोग आक्रोशित हैं। देश चाहता है कि इसके खिलाफ कुछ कड़ी कदम उठाए जाए। इसलिए माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने भारत के आर्मी को तीनों सेनाओं के प्रमुख के साथ बैठकर उन्हें खुली छूट देने की बात की है और 140 करोड़ जनता की सिक्योरिटी के दायित्व माननीय प्रधानमंत्री जी ने और उनकी आक्रोश का दायित्व माननीय प्रधानमंत्री जी ने भारतीय सेना को दिया है। आप भरोसा रखिए भारत की सेना के ऊपर, और भारत की सेना ये जो भारत में जो घटना घटाई है पाकिस्तान ने, इसकी चुन चुन कर इसका हिसाब चुकता करेगी। और आदरणीय गृह मंत्री माननीय अमित शाह जी ने भी बताया है और माननीय प्रधानमंत्री जी ने भी उससे पहले ये बताया है कि इस घटना से जुड़े हुए लोग वो चाहे जहाँ भी छुपे रहे, पाताल से भी उनको ढूंढना पड़े तो पाताल से भी ढूंढ के लाके उनको हम सजा देंगे, और ऐसी ही सजा देंगे कि इन उग्रपंथी इन उग्रवादियों के पैर के नीचे से जमीन सटक जाएगी। जैसे हम कभी फिल्म देखते हैं, ये मोजार्ट के ऐसे बहुत सारे जो उनके जो ऑपरेशन हुए हैं जिसमें उन्होंने एइकमैन से लेकर एइकमैन जिसने नाजियों के तरफ से उस समय ज्यूस के ऊपर अत्याचार किया था जर्मनी में, उसको भी जस्टिस के तरफ लेके गए थे जब उसको दूसरे किसी देश में छुपा हुआ था, अपना नाम को भी चेंज कर लिया था, अपना परिवार को भी चेंज कर लिया था, लेकिन इजराइल ने उससे ढूंढकर उनको इजराइल ले जाकर सजा दी। ऐसे ही आप भारत के ऊपर भरोसा रखिए, भारत के आर्मी के ऊपर भरोसा रखिए, हर एक को चुन चुन के सजा की जाएगी। बस
ছেড়ে পাক নাগরিক বলজি আছে এমন